আসসালামু আলাইকুম সবাইকে। আই এডুকেশন থেকে স্বাগতম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন দ্রুত গতিতে। আর হচ্ছে একটু জানাবেন যে ক্লাসে সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন। সবার জন্য অনেক বেশি আহ, শুভকামনা রইল। প্রথমে আমার পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা নতুন একটা প্ল্যাটফর্মে। সেটা হচ্ছে একটা কমেন্ট সবার থেকে আশা করি। আমাকে চিনেন কে কে, একটু কথা মানে একটু কমেন্ট করবেন যে আগে থেকে আমাকে চিনেন কে কে। আর হচ্ছে যদি আমাকে চিনে থাকেন তাহলে সবাই ক্লাসটি সর্বত্র শেয়ার করে দেন। সবাইকে জানাই দেন যে আজকে থেকে মানে আই এডুকেশনে কে ক্লাস নিচ্ছে সেটা। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলেন। খুবই খুবই চমৎকার একটা ক্লাস হবে আজকের ক্লাসটা। সি প্রোগ্রামিং এর বেসিক যে কত সুন্দর এবং এই বেসিক জানা যে কতটা গুরুত্বপূর্ণ সবকিছু আজকে একদম একদম মাথার মধ্যে সেট করে দিব। ইভেন তুমি আজকের পর থেকে বলতে পারবা যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কতটা মজাদার। ঠিক আছে, সবাই খুব দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও। আর হচ্ছে সবাই বন্ধুদেরকে মিনিমাম 4-5 জন করে ফ্রেন্ডের মেনশন দাও। আর সবাই একটু শেয়ার ডান করো। আর আমাকে যারা ছিল তারা তো অবশ্যই শেয়ার করে শেয়ার ডান দিবে। ওকে, আমি একটু শেয়ার করি 1 মিনিট 2 মিনিট। আমার অনেক স্টুডেন্ট বসে আছে যে ক্লাসটা করার জন্য। ঠিক আছে, ওকে আমি একটু শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমরাও শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। ইনশাল্লাহ খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে আজকে আই এডুকেশনের ইয়েতে আর কি। আচ্ছা, দেখি কে কে কমেন্ট করতেছে, আমি একটু দেখি। আমি চিনি, আসসালামু আলাইকুম, আগে থেকে চিনি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিব যদিও বা তারপরও যারা চিনেন তাদেরকে বলবো একটু ভালো করে বলে ফেলেন যারা চিনেন। আচ্ছা, ইনশাল্লাহ আমি তোমরা যদি সর্বোচ্চ শেয়ার করো তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব আর কি। 2-1 মিনিট একটু ওয়েট করি, যেহেতু অনেকে আসবে হঠাৎ করে এসে যদি না বুঝে ক্লাসটা তাহলে তো আর ভালো লাগবে না। তো সবাই একটু দয়া করে তাড়াতাড়ি শেয়ার করে ফেলেন। আমিও আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজেও একটু শেয়ার করে দিচ্ছি জিনিসটা পুরাটা, যাতে সবাই মিলে খুব ইন্টারেস্টিং ওয়েতে একটা ক্লাস করতে পারে আলহামদুলিল্লাহ। ওকে, আর সি প্রোগ্রাম তো সবার জন্য খুবই কমন। 25 নাম্বার আসবে এই অধ্যায় থেকে। 2টা সিকিউ, 5টা এমসিকিউ। একটা অধ্যায় পড়লে 25টা নাম্বার পাবো, চিন্তা করো। আর আমার ক্লাসের বাইরে কোনোদিন কমন আসবে না, প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ। এবং যারা চিনো তারা তো ভালো করেই জানো, যা সাজেশন দিয়েছে আজ পর্যন্ত তাই কমন আসছে। আচ্ছা, এখানে দেখি অনেকে শেয়ার করে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুকটা অসাধারণ, থ্যাংক ইউ। আইসিটি বস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সবাই শেয়ার করো, কিন্তু আমি তো সবাইকে বলবো পার্সোনালি ক্লাসটা শেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। প্রথমে আমি একটু আমার পরিচয়টাই দিই। আমার সাথে গত 1 মাস ধরে মহসিন ভাইয়ের কথা হচ্ছিল। ফাইনালি আল্লাহর রহমতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে বাংলাদেশের স্টুডেন্টের জন্য সর্বোচ্চ বেটার কি করা যায়। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমি আইসিটি অ্যাসিস্ট্যান্টের হলেও আমি আই এডুকেশনে ক্লাস নিব আইসিটির জন্য। তো ইনশাল্লাহ এটা হয়তো আমার প্রিয় স্টুডেন্টের জন্য সবার জন্য অনেক বেশি শুভকামনা। হয়তো তোমরা আমার জন্য আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সেবাটা দিতে পারি। আর যারা রিভিশন ব্যাচটা নাও নাই তারা নিশ্চিন্তে রিভিশন ব্যাচটা নিয়ে নিবা দ্রুত গতিতে। এবার আমার কথা শুনেন। আমার নাম হচ্ছে তানভীর মাহমুদ, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। তানভীর সিফাত স্যার নামে সবাই চিনো। আমার আমি হচ্ছে 41তম বিসিএস থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টের 9ম গ্রেডের অফিসার হিসেবে আছি। এবং সেই সাথে আমি আল্লাহর রহমতে 43তম 44তম বিসিএস এবং 46তম বিসিএস এও মানে তোমরা জানো পাশ করেছি সফলতার সাথে। সামনে 44-এর ভাইভা, আবার 46-এর রিটার্ন আছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো সি প্রোগ্রাম অধ্যায়টা আমরা তো পড়বো, ঠিক আছে। তবে আমার পড়ানোর স্টাইলটা একটু ভিন্ন ধরনের। এটা কিরকম তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনার পড়ানোর স্টাইলটা তো আমাদের অনেকের আইডিয়া নেই, একটু বলেন। আমি স্লাইড নির্ভর কম, আমি একটু স্লাইড কম পড়াই। এটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে। কেন? কারণ হচ্ছে দেখে দেখে পড়া বুঝাই দেওয়া এটা আমি একটু কম করি। আমার এখানে হচ্ছে আমি যা পড়াবো বেসিক টু প্রো লিখে লিখে, এরপরে যা লিখে লিখে পড়াইছি ওটা স্লাইডে দেখাবো। কথা বুঝাইতে পারছি? কারণ হচ্ছে তোমরা ভাই অহরহ পিডিএফ শেয়ার করো, অহরহ পিডিএফ শেয়ার করো তোমরা, কিন্তু জীবনে এগুলো কোনোদিন উল্টায়ও দেখো না, খুলেও দেখো না। তোমার মোবাইলের ইনবক্স গুলো হাজার হাজার পিডিএফ আর ছবি শেয়ার করো, কিন্তু আসলে কি এগুলো কোনোদিন খুলে দেখেছো? কোনোদিন খুলে দেখো না। এগুলো শুধু শুধু জমাইতে থাকো এবং আলটিমেটলি এটা তোমার মানসিকভাবে প্রচুর পরিমাণে ক্ষতি করে। সুতরাং আমি বিশ্বাস করি একটা স্টুডেন্ট যে পড়াশোনা করাচ্ছি সাথে সাথে ক্লাসে নোট করবে এবং এই নোটটাকে সে যত্ন করে রেখে দিবে।
সবচেয়ে ভালো রেজাল্ট করে এই সমস্ত স্টুডেন্ট। ওকে, ইনশাল্লাহ আমরা আজকে থেকে সি প্রোগ্রামটা এত যত্ন করে শিখবো যাতে সি প্রোগ্রামিং এর 25টা নাম্বারের থেকে একটা নাম্বারও আমাদের মিস না হয়। টোটাল 20টা হচ্ছে কি 2টা সিকিউ আসবে, 2 সিকিউ, আর হচ্ছে কি 5টা এমসিকিউ। এই টোটাল 20টা নাম্বারের যাতে একটা নাম্বারও আমাদের যাতে না আসে। ইনশাল্লাহ বলো সবাই, ইনশাল্লাহ বলার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। তবে হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব যে স্টুডেন্ট গুলো আজকের ক্লাসটা দেখতেছ সবাই যাতে ক্লাসটা শেয়ার করো, এটা আমার অনুরোধ। নতুন মেহমান হিসেবে অনুরোধ রাখতে হবে, কিন্তু সবাই টাইম লাইনে ক্লাসটা শেয়ার করো। আর এডুকেশনের জন্য কিন্তু আমি নতুন মেহমান, তো সুতরাং তোমরা আমাকে অনার করার জন্য হলে আজকের ক্লাসটা শেয়ার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা অলরেডি স্যার ক্লাস করলে আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই তাহলে যত্ন করে শুরু করি, খাতাগুলো এবং ইনশাল্লাহ লিখো। আমরা নোট করব প্রত্যেকটা লেকচার, এবং প্রত্যেকটা লেকচার নোট করার পাশাপাশি আমরা খুব যত্ন করে পুরাটা শিখবো। ওকে, তাহলে সবাই একবার ইনশাল্লাহ লিখে পেলো, তাহলে ইনশাল্লাহ আমরা হয়ে যাবে আজকের ক্লাসটা। সবাই একবার ইনশাল্লাহ লিখে ফেলো, তারপরে হবে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে তাহলে আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে আমাকে একটা জিনিসের উত্তর দাও। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রোগ্রাম কি জিনিস আর এইচটিএমএল কি জিনিস এই জিনিসটা বুঝো। আজকে আগে এই জিনিসটা বোঝার ট্রাই করো যে প্রোগ্রাম জিনিসটা কি আর এইচটিএমএল জিনিসটা কি, কোথায় কোনটা কাজে লাগে। চ্যাপ্টার 4 এর কাজটা কোথায়, চ্যাপ্টার 5 এর কাজটাই বা কোথায়। দেখো, আমরা যখন একটা মোবাইল কিনে আনি বা একটা কম্পিউটার কিনে আনি বাজার থেকে, তখন এটাকে বলে আমরা হার্ডওয়্যার। এই যে এটাকে বলে আমরা হার্ডওয়্যার। আমরা বাজার থেকে যখন একটা মোবাইল ফোন বা কিছু একটা কিনে নিয়ে আসি, তখন এটার নাম থাকে হার্ডওয়্যার। এখন এই হার্ডওয়্যারটা অ্যাক্টিভ হয় কখন, যখন এটার মধ্যে অ্যান্ড্রয়েড থাকে, অপারেটিং সিস্টেম, বা নতুবা iOS আইফোনের অপারেটিং সিস্টেম, নতুবা আরো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, হুয়াইয়ের একটা আছে, ঠিক কিনা। যখন অপারেটিং সিস্টেম থাকে তখনই আমরা হার্ডওয়্যারটাকে অ্যাক্টিভ করতে পারি। এরপরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের আরো অ্যাপস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি আমরা যেগুলোকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কথার বেসিকটা ভালো করে বুঝো, তারপরে ইনশাল্লাহ ভালো লাগবে ক্লাস। মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন একটা মোবাইল কিনে নিয়ে আসি, তোমার হাতে এখন সবার হাতে ডিভাইস আছে, বা অনেকে ল্যাপটপে বসে ক্লাস করতেছো। যে ডিভাইসটা, যে ল্যাপটপটা তোমার হাতে আছে, সেটার ফিজিক্যাল নেম হলো হার্ডওয়্যার। আচ্ছা বলো তো, একটা মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে গেল, এই মোবাইল তো বাচ্চারাও নিবে না, বলবে যে আমি এটা নিব না, ফেলে দিবে এদিকে। এই মোবাইলের দাম আছে কখন, যখন এই মোবাইলের সিস্টেম সফটওয়্যার বা ওএস অপারেটিং সিস্টেম অন হবে। যখনই অপারেটিং সিস্টেম অন হবে তখন এই ফোনের দাম আছে। যদি অপারেটিং সিস্টেম অন না হয়, তাহলে এই ফোনের কোনো ভ্যালু নেই। আমার কাছে তো নাই যে নাই, বাচ্চাদের কাছেও বর্তমানে এই ফোনের কোনো ভ্যালু নেই, এবং এটা ও ধরবেও না, বলবে যে এদিকে ফেলে দিবে, এটা চলে না, এরকম বলবে। তারপরে আরো যদি ছোট বাচ্চা হয়, তোমাদের বাসায় আছে দেখবা, এমনি জুড়ে মারবে, বলে এটা চলতেছে না কেন, এমনি ফ্লোরে মারবে, ঠিক কিনা। এবার দেখেন, এরপরে যখন অপারেটিং সিস্টেম অন হবে, আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করি। কিন্তু কখনো কি মাথায় এই জিনিসটা এসেছে, যে আসলে এই যে প্রোগ্রামিং, আমরা যে সফটওয়্যার গুলা নিয়ে খেলা খেলতেছি, এগুলা বানাই কি দিয়ে, এগুলো কি দিয়ে বানাই? কখনো কি এই জিনিসগুলো চিন্তায় এসেছে যে প্লে স্টোরের লক্ষ লক্ষ সফটওয়্যার, এগুলো কে কি দিয়ে বানাইছে? আসলে এই যে সফটওয়্যার যেগুলো আমরা দেখি, এগুলা বানাই হচ্ছে প্রোগ্রামিং দিয়ে। যারা প্রোগ্রামিং শিখে তাদেরকে বলা হয় প্রোগ্রামার, ঠিক আছে। তাহলে তাদেরকে বলা হয় কি প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং শিখে। আর এই যে প্রোগ্রামিং দিয়েই মূলত এই সফটওয়্যার গুলো রেডি করা হয়। কথা ক্লিয়ারলি বুঝতেছো? তাহলে দেখো, তাহলে স্যার এইচটিএমএল এর কাজ কি? ঠিক সেম, একটা সফটওয়্যারের নাম হচ্ছে ইউসি ব্রাউজার বা গুগল ক্রোম দিয়ে ইন্টারনেটে ঢুকো, বিভিন্ন ইন্টারনেটের ওয়েব পেজ আসে। এই যে ওয়েব পেজ গুলাকে বানানোর জন্য লাগে হচ্ছে এইচটিএমএল। বেসিক আগে এটা ভালো করে বুঝো, ওয়েব পেজ বানাইতে লাগে হচ্ছে কি এইচটিএমএল, আর প্রোগ্রামিং দিয়ে কি বানাই? সফটওয়্যার। তাহলে দেখো, চ্যাপ্টার 4 এর কাজ হচ্ছে ওয়েব ডেভেলপ করা, ইন্টারনেটের পেজ ডিজাইন করা, আর চ্যাপ্টার 5 এর কাজ হচ্ছে প্রোগ্রামার ডিজাইন, মানে সফটওয়্যার বানানো। এখন এই সফটওয়্যার তো আর একদিন আসে নাই, এটা আস্তে আস্তে ধীরে ধীরে সময় লেগেছে। বিভিন্ন সফটওয়্যারের ভাষা আছে, ঠিক কিনা, অনেক ভাষা আছে, যেমন সি আছে, C++,
জাভা, অ্যালগল, ফোরট্রান, কটলিন, অনেক ভাষা আছে। এর মধ্য থেকে সর্বপ্রথম ভাষা কোনটা? সর্বপ্রথম ভাষার নাম হচ্ছে ফোরট্রান। লিখে রাখো, সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষার নাম হলো ফোরট্রান। সবাই একটু লিখে রাখো, ফোরট্রান হচ্ছে সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা, এবং এটা হচ্ছে 1954 থেকে 57 সালে ডেভেলপ করা হয়েছে। 1954 থেকে 57 সালে ডেভেলপ করা হয়েছে। নৈর্ব্যক্তিকের জন্য 100% গুরুত্বপূর্ণ, নৈর্ব্যক্তিকের জন্য 100% গুরুত্বপূর্ণ। লিখে রাখেন সবাই, সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি? সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষার নাম হচ্ছে ফোরট্রান। কত সালে? কত সালে? 1954 থেকে 1957। এখন সর্বশেষ প্রোগ্রামিং ভাষা কোনটা? সর্বশেষটা জানতে হবে না? সর্বশেষ প্রোগ্রামিং ভাষা হচ্ছে কটলিন। লিখে রাখেন, এটাও লিখে রাখেন যে সর্বশেষ প্রোগ্রামিং ভাষার নাম হলো কটলিন। 2011 সালে, 2011 সাল পর্যন্ত, মানে সর্বলেটেস্ট তোমাদের বোর্ড বইতে যেটা দেওয়া আছে যে কটলিন 2011 সালে, এবং ফোরট্রান 1954 থেকে 57 সালে। ঠিক আছে? এবং আরো মনের মতো একটা জিনিস শুনে রাখো সবাই, এই যে প্রোগ্রামিং এর আবিষ্কারক কিন্তু একজন মেয়ে। অনেকে বলে না যে প্রোগ্রামিং এত কঠিন কেন, প্রোগ্রামিং এত পেঁচানো গোছানো কেন, কেন প্রোগ্রামিং একটা সেমিকোলন না দিলে পুরো প্রোগ্রামিং কেটে দেওয়া হয়? কারণ প্রোগ্রামিং এর আবিষ্কারক হচ্ছে একজন মেয়ে। তোমরা সবাই ওর নাম জানো, এটা ঠিক কিনা? ইংরেজে একজন কবি ছিল লর্ড বাইরন। কবির মেয়ে কিভাবে প্রোগ্রামার হলো? আমার মাথায় একটা প্রশ্ন আসে, ঠিক কিনা? কবির মেয়ে কিভাবে প্রোগ্রামার হলো? তোমরা আমাকে উত্তর দাও। তার বাবা ছিল একজন কবি, কিন্তু তার মেয়ে হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম প্রোগ্রামারের বাবা ছিল কবি, কবির মেয়ে কবিতা শিখবে, আমরা জানি এটা, কবির মেয়ে হয়ে গেল প্রোগ্রামার। এটা কেমন কথা, ঠিক কিনা? এখন এখান থেকে আসলো হচ্ছে তোমার এই ঝামেলা। এখন কথা হলো, শুনো তাহলে আমরা একটা বেসিক আলোচনায় আসি। প্রথম হলো একটা হার্ডওয়্যার। একটা হার্ডওয়্যারকে অ্যাক্টিভ করতে লাগে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের উপর থাকে আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে সফটওয়্যার গুলাকে ডেভেলপ করতে লাগে প্রোগ্রামিং ভাষা। আর প্রোগ্রামিং ভাষার সূচনা হয়েছে নর্মালি 1945, আমরা একটু পরেই পড়বো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা শিখতে পারি না, যে যে নির্দেশগুলা দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায় তাকে প্রোগ্রামিং বলে। ঠিক কিনা? বলতো, এই সংজ্ঞাটা লিখে যাবেন আর কিনা? তাহলে সবাই লিখো, একটা সংজ্ঞা লিখো, প্রোগ্রামিং কাকে বলে। লিখো, যে নির্দেশগুলা দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায়। এটাই লিখবা পরীক্ষা, এবং 100 নাম্বার পাবা। যে নির্দেশগুলো দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যারকে কি করা যায়? হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায়। আসতে বলো তো, সফটওয়্যার গুলার কাজটা কি? সফটওয়্যার গুলার কাজই তো হচ্ছে হার্ডওয়্যারকে ব্যবহার করা, ঠিক না? সফটওয়্যার গুলো ইনস্টল করে হার্ডওয়্যারকে ইউজ করে করে আমরা গেমস খেলে, এই খেলি। হার্ডওয়্যার নষ্ট হলে আর মোবাইল চলে না। হার্ডওয়্যার যতক্ষণ ঠিক, সফটওয়্যার ততক্ষণ ঠিক। হার্ডওয়্যার মৃত, সফটওয়্যারের কোনো ভ্যালু নেই। আবার সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারের কোনো ভ্যালু নেই, ঠিক কিনা? বলো তো, তোমার মোবাইলের একটা মাটিতে পড়ছে ভালো করে, দেখা যাচ্ছে নেটওয়ার্ক আইসি নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে সফটওয়্যারের কাজ কি? আর আগে হার্ডওয়্যার ঠিক, বডি ঠিক, শরীরে মেকআপ ভালো। আবার বডি আছে, শরীরে মেকআপ নাই, তাও দেখা যাবে বাজার ওসব। এটা জিনিসটা মাথায় রাখবা। তাহলে আমরা যেটা বললাম, যে যে নির্দেশ দ্বারা আমরা কম্পিউটার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? সবাই ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাডা ল্যাবলেস মেয়ে বানাইছে দেখে এত জটিল না। আচ্ছা ফাইন। এখন তাহলে আমরা পরবর্তী যে জিনিসটা সেটা একটু বলি, যে আমরা প্রথমে বললাম ফোরট্রান আর কটলিন। এখন প্রোগ্রামিং তো আর একেবারে আসে নাই, একদিন আসে নাই, প্রোগ্রামিং দাফে দাফে এসেছে। ঠিক আছে? প্রোগ্রামিং আসলে দেখো, যে প্রোগ্রামিংটা বানাই তাকে বলে প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখো, এটা মেয়েদের জন্য কাজ দিবে। মেয়েরা যখন বিয়ের সিবি দেখো, যে তোমাদের যখন মেয়ে ছেলেরা সিবি পাঠাবে, তখন দেখবা ছেলে ওয়েব ডেভেলপার নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুইটা দুই জিনিস। যে ওয়েব ডেভেলপ করে, ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে সে ওয়েবসাইট ডিজাইন করে, এই যে বিভিন্ন পেজ ডিজাইন করে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলা দিয়ে। আর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু প্রোগ্রামিং জানে, এবং প্রোগ্রামারের দাম অবশ্যই বেশি। ঠিক আছে? যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে ভালো মতো প্রোগ্রামিং যাবে, এবং প্রোগ্রামারের দাম অনেক বেশি, অনেক বেশি। এটা মাথায় রাখবা। কথা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা যাতে মাথায় রাখে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কি করতে পারে, সফটওয়্যার বানাইতে পারে, আর ওয়েব ডেভেলপার আলাদা জিনিস, দুইটাকে মিলাই ফেলবা না। ওকে? যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে প্রোগ্রামিং করে করে সফটওয়্যার বানাইতে পারে। এখন প্রোগ্রামিং তো আর একদিন আসে নাই, প্রোগ্রামিং এর ভাষাগুলো এসেছে প্রজন্ম থেকে প্রজন্মরে। সবার প্রথমে যে ভাষাটা এসেছিল সেটার নাম হচ্ছে মেশিন ভাষা,
বা প্রথম প্রজন্মের ভাষা। সবাই লিখো মেশিন ভাষা, সবাই লিখো মেশিন ভাষা, সবাই 1 নম্বরে লিখো মেশিন ভাষা, 1 নম্বরে লিখো হচ্ছে মেশিন ভাষা। এবং এটাকে আমরা বলি কি, প্রথম প্রজন্মের ভাষা, প্রথম প্রজন্মের ভাষা। নৈর্ব্যক্তিকের জন্য লিখে রাখবা, এটাকে হার্ডওয়্যারের ভাষা বলা হয়। এমসিকিউর জন্য কয়েকটি ইনফরমেশন লিখে রাখো, এটাকে বলা হয় হার্ডওয়্যারের ভাষা। এই যে ভাষা ভাষা ভাষা, আহা, এই যে এটাকে বলা হয় হার্ডওয়্যারের ভাষা, ঠিক আছে? ওকে, এবং এটাকে বলবেন বাইনারি নির্ভর ভাষা, বাইনারি নির্ভর ভাষা। এগুলো লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। আর ভাই আমি স্লাইডটাকে একটু কম পছন্দ করি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি মনে করি একটা স্টুডেন্টের সামনে লিখলে এটা তার পরীক্ষার হলেও মনে থাকে। সোজা কথা, কিছু কিছু সাবজেক্ট আছে স্লাইডে পড়ানো যায়, যেমন নাম্বার 1 ইংলিশ, বাংলা, এগুলা। কিন্তু আইসিটিতে তোমাকে অবশ্যই ম্যাক্সিমাম প্রোগ্রাম তোমার চোখের সামনে লিখতে হবে। যখনই আমি লিখবো লাইন বাই লাইন, তুমি আমার সাথে সাথে উঠাবা। এই পড়ালেখার চেয়ে স্মার্ট পড়াশোনা পৃথিবীতে আর নেই। বর্তমানে এগুলো কমে গেছে দেখে স্টুডেন্টরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারে না। ওকে, দয়া করে এগুলো একটু করবেন। আচ্ছা, তাহলে একটু দেখেন, বাইনারি নির্ভর ভাষা বলা হয়। ওকে, বাইনারি নির্ভর ভাষা 0 আর 1 দিয়ে লেখা হয়, 0 আর 1 দিয়ে। এবং তোমরা জানো হার্ডওয়্যারের ভাষা, তোমাকে যদি আমি নর্মালি বলি যে একজন মেকানিক্যাল যিনি দোকানে কাজ করে, উনি কিন্তু আসলে হার্ডওয়্যারের ভাষা বুঝে। যিনি মোবাইল ঠিক করতে জানো, উনি দেখবা একটা মোবাইল নিয়ে গেছো, সাথে সাথে একটা বোল্ট মিটার নিবে, পয়েন্ট গুলাকে চেক করবে বিক্ষেপ দিচ্ছে কিনা। হয় 1 পয়েন্ট যদি ওকে থাকে তাহলে 1, আর না হয়ে থাকলে কি 0। তার মানে সে যে ভাষাটা শিখতেছে এটার সাথে সাথে শিখতে হবে, প্র্যাকটিসেরও দরকার আছে। এটা খুবই কষ্টসাধ্য। মেশিন ভাষা কিন্তু যেতে শিখতে পারে না, যে কেউ মোবাইল ঠিক করতে পারে না। মোবাইল ঠিক করতে হলে ধৈর্যের প্রয়োজন, আগে জিনিসগুলা সার্কিটটা বুঝার প্রয়োজন, সার্কিটের কানেকশন পয়েন্ট গুলা বুঝতে হবে, ঠিক না? কারণ এই ভাষাটা হচ্ছে হার্ডওয়্যারের ভাষা, ঠিক আছে? এটা হচ্ছে মেশিন নির্ভর ভাষা 011। সবাই কি বুঝতে পেরেছো? দেখি মেশিন ভাষা সবাই বুঝছেন কিনা। ওকে, সবাই বুঝছেন কিনা? ওই উল্টা পাল্টা কমেন্ট করিও না, উল্টা পাল্টা কমেন্ট করলে কিছু শিখতে পারবেন না। ওকে, আচ্ছা, সবার কি ক্লাস কি বোঝা যাচ্ছে একটু বলো তো? মেশিন ভাষা প্রকাশিত হয় 1945 সালে। মেশিন ভাষা অনেকে বলতেছে 1960। মেশিন ভাষা প্রকাশিত হয় 1945 সালে, লিখে রাখেন। মেশিন ভাষা প্রকাশিত হয় 1945 সালে। একজন বলে স্যার আমি মোবাইল ঠিক করতে পারি। আচ্ছা, তোমরা কে কে এইচএসসি 25, কে কে 26, এটা একটু দেখি। ওকে স্যার, আমার একটা কোয়েশ্চেন, আপনার ক্লাসগুলো করার পর কি এই চ্যাপ্টার থেকে 100% এমসিকিউ কারেক্ট করতে পারবে? 100% এমসিকিউ তো পারবেই পারবে, 100% এমসিকিউ অন্যকে প্রাইভেট পড়াইতে পারবে। আইসিটি প্রোগ্রামিং যে একবার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বা তানবির ক্লাস করছে, সে জীবনে আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে। ওয়েট অ্যান্ড সি, প্রমাণ হবে 5-6টা ক্লাসের পর। ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? মন দিয়ে ক্লাস করেন, ক্লাস নোট করেন। ওকে, তাহলে হার্ডওয়্যারের ভাষা বাইনারি নির্ভর ভাষা। এরপরে যে ভাষাটা আসছে সেটার নাম কি বলেন? এরপরে যে ভাষাটা আসছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। আমি এগুলা নিয়ে একটু কম কথা বলবো, এগুলা নিয়ে একটু কম কথা বলবো, মূল জিনিসগুলা বলবো, জাস্ট মূল জিনিসগুলা বলবো। এই এইটার নিয়ে নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্ম, লিখে রাখো, দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা। 1950 সালে এটার একটা নাম লিখে রাখো, সাংকেতিক ভাষা। অ্যাসেম্বলি ভাষার অপর নাম হলো সাংকেতিক ভাষা। এবং আরেকটা নাম আছে এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নেমনিক কোড নির্ভর ভাষা। এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নেমনিক কোড নির্ভর ভাষা। নেমনিক কোড নির্ভর ভাষা, ঠিক আছে? এটাকে বলা হয় নেমনিক কোড নির্ভর ভাষা। অ্যাসেম্বলি ভাষার দুইটা নাম, একটা হচ্ছে সাংকেতিক ভাষা আর একটা হচ্ছে নেমনিক কোড নির্ভর ভাষা। এবং অ্যাসেম্বলি ভাষায় 4 ধরনের নির্দেশ থাকে, সবাই লিখে রাখো। অ্যাসেম্বলি ভাষায়, এটা এইবার টেস্ট পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসছে, ফাইনাল আসার সম্ভাবনা বেশি। অ্যাসেম্বলি ভাষায় কয় ধরনের নির্দেশ থাকে? 4 ধরনের, লিখে রাখো। অ্যাসেম্বলি ভাষায় 4 ধরনের নির্দেশ থাকে, 4 ধরনের নির্দেশ থাকে অ্যাসেম্বলি ভাষায়। এক নাম্বার হচ্ছে লেভেল, 2 নাম্বার হচ্ছে অফকুট, 2 নাম্বার হচ্ছে অফকুট, 3 নাম্বার হচ্ছে অফারেন্ট, 3 নাম্বার হচ্ছে অপারেন্ট, 4 নাম্বার হচ্ছে মন্তব্য, 4 নাম্বার হলো মন্তব্য, ঠিক আছে? লিখে রাখেন, সবাই আমার সাথে সাথে একবার বলেন। অ্যাসেম্বলি ভাষার নির্দেশ থাকে 4টি। 1 নাম্বার লেভেল, 2 নাম্বার অফকুট, 3 নাম্বার অপারেন্ট, 4 নাম্বার মন্তব্য। আবার বলেন, লেভেল, অফকুট, অপারেন্ট, মন্তব্য, ঠিক আছে?
তাহলে কয়টা ভাষা? সাংকেতিক ভাষা আর নেমোনিক কোড নির্ভর ভাষা বলা হয়। আচ্ছা, ওকে, এবার দেখেন ভালো করে কথা শুনেন, সবাই ভালো করে, তাহলে আমার সাথে সাথে আরেকবার বলে ফেলেন। দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম কি? অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা কত সালে আসছে? 1950। দ্বিতীয় প্রজন্মের ভাষার কয়টা নাম? দুইটা নাম, একটা হচ্ছে সাংকেতিক ভাষা আর একটা হচ্ছে নেমোনিক কোড নির্ভর ভাষা। আরো কয়েকটা জিনিস, অ্যাসেম্বলি ভাষার কয়টা নির্দেশ? টোটাল চারটা। একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে অফ কোড, একটা হচ্ছে অপারেন্ড, আর একটা হচ্ছে মন্তব্য। এখন তোমাকে আমি দেখাবো অ্যাসেম্বলি ভাষা আসলে দেখতে কিরকম। অ্যাসেম্বলি ভাষা দেখতে হচ্ছে এরকম, ঠিক এরকম। দেখো, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দেখতে এরকম অনেকটাই। অ্যাড, মনে করো অ্যাড লিখছি, এ কমা বি লিখছি, এ কমা বি। অ্যাড এ কমা বি মানে এ আর বি এর মান অটোমেটিক যোগ হয়ে যাবে, এ আর বি এর মান যোগ হয়ে যাবে। কারণ এই যে এই নেমোনিক কোড লেখার সাথে সাথে এই সংকেত, এই সাংকেতিক কোড লেখার সাথে সাথে এই দুইটা পারফর্ম করা শুরু করবে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার অ্যাসেম্বলি ভাষার লেভেলটা কি একটু বুঝাই দেন তো। অ্যাসেম্বলি ভাষার প্রত্যেকটা দাফকে বলা হয় লেভেল। মনে করো একটা 5 লাইনের কোড, এই 5 লাইনের প্রত্যেকটা দাফকে আমরা বলবো লেভেল। বলি না আমরা সিঁড়ি ওঠার সময় কি বলি? লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো ঠিক যে কোনো দাফে আমি যাইতে পারবো জাম্প করে করে, আমার নির্দেশ দিয়ে জাম্প করে করে যে কোনো দাফ উঠতে পারবো। কেমন? আমরা লিফট কিভাবে কাজ করে? লিফটে 5 দিই, এক লাফে 5-এ চলে যায়, 4 দিলে 4-এ চলে যায়। ঠিক সেম অ্যাসেম্বলি ভাষার প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা দাফ, এবং প্রতিটা দাফকে বলবো লেভেল। এই লেভেল গুলাতে আমরা চাইলে মন চাইলে জাম্প করে করে যে কোনো লেভেলে যেতে পারবো। ঠিক আছে, এবার দ্বিতীয় কথা বলেন, এবার দ্বিতীয় লাইনে আসেন। এই যে অফ কোড আর অফারেন্ড, এটা নিয়ে খুব মজার একটা কথা আছে। ধরো তোমার একটা বান্ধবীকে পছন্দ হয়েছে, তুমি তোমার বন্ধু একটাকে বললা যে দোস্ত একটু প্রেম করাই দিস তো। তাহলে তোমার ওই বন্ধুটা হচ্ছে ঘটক, যে ঘটক সে হলো অফ কোড, অপারেশন কোড। অফ কোডের পূর্ণ নাম হচ্ছে অপারেশন কোড, যে অপারেশন ঘটাই। ঠিক আছে, যে অপারেশন ঘটায় কাদের মধ্যে ঘটাই? কাদের মধ্যে? এই যে তোমাদের মধ্যে ঘটাচ্ছে, এ আর বি এর মধ্যে ঘটাচ্ছে। ঠিক আছে, তুমি ছেলে ও মেয়ে, এই দুইজনের মধ্যে লাইন লাগাই দিচ্ছে কে? এই যে ঘটক সে। এবং অপারেশন কোড হচ্ছে, ভালো করে খেয়াল রাখো, অপারেশন কোড বলা হয় অফ কোডকে বলা হয় অপারেশন কোড। অপারেশন কোড কিসের উপর পারফর্ম করে? দেখো, মনোযোগ দিয়ে কথা শুনেন। এই যে অপারেন্ডের উপর পারফর্ম করে, এগুলা হচ্ছে অপারেন্ড। অপারেন্ডের উপর পারফর্ম করে হচ্ছে কি? অফ কোড, অপারেশন কোড। এই অপারেশন কোড যেটা, এই যে দেখো অ্যাড, এটা হচ্ছে অপারেশন কোড। এটা পারফর্ম করতেছে কাদের উপর? এ আর বি এর উপর। এবং এগুলা হচ্ছে অপারেন্ড। ভালো করে কথা আবার বুঝেন, লেভেল কি? প্রত্যেকটা দাফ হচ্ছে লেভেল। আর অপারেশন কোড হচ্ছে যেটা সামনে লিখি সেটা। কাদের উপর পারফর্ম করে? এই যে অপারেন্ড গুলো, এগুলো হচ্ছে অপারেন্ড। ছেলে আর মেয়ে হলো অপারেন্ড। কথা বুঝাইতে পারছি? ছেলে আর মেয়ে হলো অপারেন্ড, এবং এর বাইরে হচ্ছে অপারেশন। ঠিক আছে, এবার মন্তব্য কি? মন্তব্য মানে হচ্ছে যে এই কাজটা কি হয়েছে, এটা লিখার ফলে কি হয়েছে, আর বি এর মান যোগ হয়েছে। যে কোনো একটা আমি কমেন্ট করলাম। কথা বুঝাইতে পেরেছি কিনা? একটা সুন্দর প্রশ্ন এসেছে এবার। এবার একটা সুন্দর প্রশ্ন আসছে, যে টেস্ট পরীক্ষার প্রশ্ন যখন কাটতেছিলাম দেখলাম ক্যাডেট কলেজের একটা প্রশ্ন। অপারেন্ড, এই যে অফ কোড, অপারেশন কোডটা অপারেটরের অনুরূপ কাজ করে। লিখে রাখো সবাই, এবং লিখে রাখো, পরীক্ষা চলেও আসতে পারে বিভিন্ন বোর্ডে, বিশেষ করে ময়মনসিংহ বোর্ডে এই টাইপের ঝামেলা প্রশ্ন বেশি হয়। অপারেশন কোড এর, অপারেশন কোড বিকল্প হতে পারে অপারেটরের, বিকল্প হতে পারে অপারেটরের। ঠিক আছে, এই যে টেস্ট পরীক্ষা এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। ব্যাখ্যা করো। অপারেটরের বিকল্প হতে পারে। আচ্ছা, এই কথাটার মানে কি? আসলে অফ কোড কি লিখি আমরা? অ্যাট এ কমা বি, এটা মানে হচ্ছে এ আর বি এর মানে যোগ করা। ঠিক সেম, এটা মানে কি? এ প্লাস বি। এটা মানেও কি? এ আর বি এর মানে যোগ করা। তাহলে দেখো তো, এটার নাম হলো অপারেটর। এটার নাম কি? অপারেটর। তাহলে দেখো তো, এখানে কোন অপারেটর আছে? নাই। তাইলে এই অপারেটরের বিকল্প হচ্ছে এই অপারেশন কোড। নিচে যে অপারেটরটা কাজ করতেছে সেই অপারেশন, এই যে অপারেটরটার বিকল্প হচ্ছে কে? অপারেশন কোড বা অফ কোড। কি সুন্দর প্রশ্ন! দেখো, আমার ভালো লেগেছে এই প্রশ্নগুলো, আমি দেখা এনজয় করি তোমাদের জন্য। আমি তো প্রায় প্রত্যেকটা দিন মানে টেস্ট পেপার অ্যানালাইসিস করি, তখনই দেখতেছি মানে এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। অপারেশন কোড বিকল্প হতে পারে অপারেটরের, অবশ্যই বিকল্প। যেমন অপারেশন কোড লিখছি বলে আমার প্লাস চিহ্ন দিতে হয়নি, আবার প্লাস চিহ্ন দিলে আমার অপারেশন কোড দেওয়ার দরকার নেই। তাহলে দেখো, প্লাস এর বিকল্প হিসেবে কাজ করতেছে কি? অপারেশন কোড। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার কিনা দেখি, মন থেকে ক্লিয়ার লিখেন তো, মন থেকে ক্লিয়ার লিখেন। এই যে সিএলআর,
মন থেকে ক্লিয়ার লিখবেন, এটা এটা মানে হচ্ছে আমার ক্লাসে মন থেকে ক্লিয়ার লিখা। ঠিক আছে, যারা মন থেকে ক্লিয়ার তারা একটু কমেন্ট করেন। ওকে, যারা মন থেকে ক্লিয়ার তারা একটু কমেন্ট করেন। এই শুনেন, এখানে নিচে একটা কি লেখা দেখা যাচ্ছে, ফাইনাল রিভিশনের ক্লাস ভর্তি হয়ে যান। কয় টাকা যেন, আমি তো জানি না, 70 টাকা না 80 টাকা। ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান। আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমার ক্লাস করতে পারবেন। ঠিক আছে, এটা সৌভাগ্য, সিরিয়াসলি। তো যাদের এই ইচ্ছা আছে ক্লাস করতে, তাহলে সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার বলেন তো? যারা প্রথম থেকে ক্লাস আসেন নাই তাদের একটু কষ্ট হবে। যারা প্রথম থেকে ক্লাসে জয়েন হন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটা শেষ হওয়ার পরপরই আবার শুরু থেকে ক্লাসটা শুরু করবে। যখনই ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আবার শুরু থেকে শুরু করবে ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন পরবর্তী প্রশ্ন। এখন অ্যাসেম্বলি ভাষা তো গেল, তাহলে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক নির্ভর ভাষা, নমিনিক কোড নির্ভর ভাষা। 4টা নির্দেশ নিয়ে কাজ করে, একটা লেভেল, একটা অপারেশন কোড, আরেকটা হচ্ছে অপারেন্ড, আরেকটা হচ্ছে মন্তব্য। তাহলে অপারেশন কোড পারফর্ম করে কিসের উপর? অপারেন্ডের উপর। আর অপারেশন কোড বিকল্প কিসের? অপারেটরের বিকল্প। প্রশ্ন যেভাবে পেছাবে পেছাক, নৈর্ব্যক্তিকে পেছাবে, যেমনে পেছাবে পেছাক, ইনশাল্লাহ তোমাকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। ওকে, এবার আসো, এরপরে হচ্ছে মধ্যম স্তরের ভাষা। এই একটা প্যাচ লাগাই রাখছে, মধ্যম স্তরের ভাষা কি? এটা পরীক্ষায় আসে, নৈর্ব্যক্তিকে আসে, সব জায়গায় আসে এই প্রশ্নটা, যে মধ্যম স্তরের ভাষাটা কি। মধ্যম স্তরের ভাষা হচ্ছে এই ভাষার 2টা গুণ। মনোযোগ দিয়ে কথা শোনো, এই ভাষার কয়টা গুণ? 2টা গুণ। এ হচ্ছে নিম্ন স্তরের ভাষার মতো কাজ করতে পারে, ভালো করে কথা শুনেন, এ নিম্ন স্তরের ভাষার মতো কাজ করতে পারে, সেই সাথে সে উচ্চ স্তরের ভাষার মতো কাজ করতে পারে। দেখেন কি কি একটা ফ্যাসিলিটিস। মধ্যম স্তরের ভাষা যেটা, তার 2টা গুণ আছে, সে নিম্ন স্তরের ভাষার মতো পারফর্ম করতে পারে, আবার সে উচ্চ স্তরের ভাষার মতো পারফর্ম করতে পারে। এরকম ভাষা আছে পৃথিবীতে একটা, যেটার নাম হলো সি প্রোগ্রাম, এবং তোমরা এটাই শিখতেছো, তোমাদের সিলেবাস হচ্ছে এটা। এই সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সে নিম্ন স্তরের ভাষার মতো সিস্টেম সফটওয়্যারও ডিজাইন করতে পারে, সিস্টেম সফটওয়্যার ডিজাইন করতে পারে, আবার সে উচ্চ স্তরের ভাষার মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যারও ডিজাইন করতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা 3টা লাইন লিখবা পরীক্ষায় যখন আসবে, সি কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, সি প্রোগ্রামিং কে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। 3টা লাইন লিখবেন। প্রথমে বলবেন যে ভাষা নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষার কম্বিনেশন তৈরি করতে পারে তাকে বলবো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর লিখবা কি এই ভাষার মতো একটা ভাষা আছে, এটা হলো সি প্রোগ্রাম। এবং সি প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? সে সিস্টেম সফটওয়্যার ডিজাইনেও সহায়তা করে, সে উচ্চ স্তরের ভাষা দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিজাইনেও সহায়তা করতে পারে। পারবেন না? দেখে আমার সাথে সাথে একবার বলেন, এক পাশে সিস্টেম সফটওয়্যার আর এক পাশে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুইজনকে সার্ভিস দিতে পারে কে? সি প্রোগ্রাম। সুতরাং সি প্রোগ্রামকে বলা হয় কি? বলেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামের আবিষ্কারকের নাম কি? লিখেন, সি প্রোগ্রাম আবিষ্কার করেছেন কে? লিখেন, সি প্রোগ্রাম আবিষ্কার করেছেন ডেনিস রিসি। এই যে ডেনিস রিসি নামক একজন বিজ্ঞানী সি প্রোগ্রাম আবিষ্কার করেছেন 1970 সালে। 1970 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। বিলিভ মি, স্লাইড পড়বেন না, স্লাইড পড়বেন না, এই যে এভাবে পড়বেন, সাথে সাথে খাতায় লিখবেন। আপনার প্রস্তুতি যদি 1000% ভালো না হয়, কেন আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্টরা ক্লাসের জন্য পাগল? কেন আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্টরা ক্লাসের জন্য পাগল? আমার বই আছে, সব আছে, এরপর আমি লিখে লিখে পড়াই মুখস্থ, জিনিসগুলো বুঝাই বুঝাই লিখে লিখে ওদের সামনে লিখি। এই জন্য ফোলা হয় না, এই জন্য আমাদের জন্য পাগল। বুঝতে পারছেন এবার কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? এই যে এটাই। ওকে, আচ্ছা তাহলে বলেন যে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কে আবিষ্কার করেছে? ডেনিস রিসি। কত সালে? 1970 সালে। কোন ভাষা আবিষ্কার করেছে? মধ্যম স্তরের ভাষার নাম কি? বলেন নাম কি? নাম হলো সি প্রোগ্রামিং। এবার দেখেন, এবার দেখেন, ওকে এবার দেখেন, যারা, আবারও বলতেছি, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে না, মাথার এদিক দিয়ে চলে যাচ্ছে বিমানের মতো, তারা ক্লাসটা শেষ হলে ধীরে ধীরে আবার করবে। মধ্যে হঠাৎ করে ঢুকে যদি শেষ মুহূর্তে এসে ম্যাচ বান খাওয়ার চিন্তা করেন, এটা তো হবে না। হঠাৎ করে ক্লাসে ঢুকবেন, কিছুক্ষণ মেসেঞ্জারে যাবেন, কিছুক্ষণ নিউজ ফিডে যাবেন, আপনার দ্বারা তো ক্লাস বোঝা সম্ভব না। ক্লাস বুঝতে হবে নির্ভয়ে, একদম নির্জনে সুন্দর করে বসে, তাহলে ক্লাস বুঝবেন। সি প্রোগ্রামিং এর ক্লাস এত সহজ না রে বন্ধু। ঠিক আছে, বুঝতে হলে তো একটু কষ্ট করতে হবে, ধীরে 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 বসে বুঝতে হবে। এখন কিছুক্ষণ মেসেঞ্জারে রিপ্লাই দাও, কিছুক্ষণ নিউজ ফিডে যাও, কিছুক্ষণ এদিক ওদিক ঘুরো,
তো তোমার দ্বারা তো ক্লাস বোঝা আসলেই পসিবল। আচ্ছা দেখেন, এবার আপনাদেরকে একটু বই দেখাই, আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে বইটা, কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। একটু তাকান ভালো করে। এই যে আমরা চ্যাপ্টার 5 পড়তেছি, চ্যাপ্টার 5টা শুরু করি, একটু ভালো করে খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে তাকাবেন। কিভাবে কতটুকু লিখবেন আমি দেখাই দিচ্ছি, এখানে বইটা স্পষ্ট দেখাই দিচ্ছি। এই যে চ্যাপ্টার 5 এর শুরুতেই চলে যাই আমরা, একদম শুরুতে। এই যে ওকে, প্রথমে আসেন, আমি এবার যতক্ষণ যা পড়াইছি এগুলো একটু দেখাই। কম্পিউটার, এই যে কম্পিউটারের দ্বারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। এই যে কম্পিউটার প্রোগ্রাম তৈরির বিশেষ ধরনের কৌশলকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং। 5টা প্রজন্ম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে? এবং ভালো করে শিখবেন এই যে 5 প্রজন্মের মধ্যে মেশিন ভাষা কি কি কাজ করতে পারে, গাণিতিক, নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, প্রত্যক্ষ ব্যবহার। এরপরে দেখো তোমাকে যা যা পড়াইছিলাম, যা যা পড়াইছি এখানে সব লেখা আছে এতক্ষণ মেশিন ভাষা নিয়ে যা যা বলেছি। তারপরে আসেন, দেখছেন অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় সাংকেতিক ভাষা। কত সাল থেকে শুরু হয়েছে? 1950। এটাকে বলা হয় নেমোনিক কোড নির্ভর ভাষা, নেমোনিক। এবং লেভেল অফ কোড, অফারেন্ড, মন্তব্য সব ফাইন করে লেখা আছে। ওকে, এবার পরবর্তীতে আসেন, এই যে সুন্দর করে দেখেন কিভাবে একটা অ্যাসেম্বলি ভাষা লিখতে হয়, তোমাদের নাই যদিও। এই যে এগুলা প্রত্যেকটা ধাপ হচ্ছে এক একটা লেভেল। এরপরে আসা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা, একবার রিডিং পড়লে হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। তারপরে হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা হচ্ছে কোনগুলা? এই যে বর্তমান যুগে যে প্রোগ্রাম গুলো আমরা ব্যবহার করি বিভিন্ন বড় বড় সফটওয়্যার ডিজাইনের জন্য, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এবং একটা ভাষাকে এর মধ্যে থেকে মধ্যম স্তরের ভাষা বলা হয়, সেটা কোনটা দেখি কমেন্ট করো তো, দেখি এর মধ্যে থেকে কোনটা মধ্যম স্তরের ভাষা, সেটা কমেন্ট করো ভালো করে। তাহলে তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে। এই যে দেখো 1970 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে গবেষক ডেনিস রিসি সি ভাষা আবিষ্কার করেন। এবং সি প্লাস প্লাস এটা মূলত 1980 সালের দিকে করা হয়, এই যে বিয়ারনেস্টা স্ট্রোক, ঠিক আছে, উনি আবিষ্কার করেন। এগুলা ভালো করে একটু শিখবেন, ঠিক আছে? এবার চতুর্থ প্রজন্মের ভাষাটা একটু বুঝাই, যেগুলা দরকার কম সেগুলো আমি বেশি সময় নিচ্ছি না, আমাদের মেইনলি পড়া শুরু হবে অনুবাদক প্রোগ্রাম থেকে। ওকে, চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় ফোরজিএল। মেইনলি এটা হচ্ছে ডাটাবেস নির্ভর ভাষা। এই যে ব্যাংকের ডাটা আছে না, ব্যাংকে যে এত টাকা পয়সার হিসাব নিকেশ, তোমার নম্বরের মার্কশিট জমা রাখা, এগুলার জন্য মূলত চতুর্থ প্রজন্মের ভাষাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখান থেকে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এটাকে বলা হয় র্যাপিড অ্যাকশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। ওকে, এটা কেন বলা হয়? কারণ এই প্রজন্মের ভাষার সবচেয়ে বেশি প্রসেসিং ক্ষমতা বেশি। যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন প্রজন্মের ভাষার প্রসেসিং ক্ষমতা সবচেয়ে বেশি, তুমি বলবা চতুর্থ প্রজন্ম। কেন? কারণ এই প্রজন্মে খুব সহজে সফটওয়্যার তৈরি করা যায়, এই র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট টুল দিয়ে খুব সহজে সহজে সফটওয়্যার তৈরি করা যায়। এই গুণটা আছে বিদায় এটাকে বলা হয় র্যাড, র্যাড এর পূর্ণরূপ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, এরপরে আসেন পরবর্তীতে হচ্ছে কি যে এগুলোর উদাহরণ শিখবেন। আর পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে কোনগুলা? আমরা সবাই জানি, চ্যাপ্টার 1-এ পড়েছি, চ্যাপ্টার 1-এ পড়েছি পঞ্চম প্রজন্মের ভাষা। যারা চ্যাপ্টার 1 জীবনে কোনোদিন আমার ক্লাস করেছেন তারা জানেন যে পঞ্চম প্রজন্মের ভাষা কোনগুলা। ন্যাচারাল ভাষা, যেমন প্রোলগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। 1 নাম্বার প্রোলগ, লিখে রাখেন, লিস্প, ক্লিস্প, এগুলা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এই সেই সার্ডিয়ালিও, ঠিক আছে? এগুলাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষা, যেগুলাকে বলা হয় ন্যাচারাল ভাষা। ওকে, এগুলাকে লিখে রাখেন এআই এর ভাষা। ওকে, এবং এগুলাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার কি ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা বলো তো? সবাই কি ক্লিয়ার কিনা? পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় প্রোলগ, লিস্প, লিস্প, এসে সার্ডিয়ালো। আচ্ছা, আর একটু জুম করতে হবে, ঠিক আছে, নেক্সট টাইম জুম করবো। আর একটু জুম করতে হবে, নেক্সট টাইম জুম করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাইয়া আপনার বইয়ের নাম কি? আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে ফেসবুকে সার্চ করলে হবে, আর কিছু করতে হবে না। শুধু এটা লিখবেন, এটা লিখলে বুঝে যাবেন। আমি এত বইয়ের বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, শুধু এটা লিখে সার্চ করবেন ফেসবুক, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক, সব পেয়ে যাবেন। ইনফরমেশন, যত ইনফরমেশন আপনার দরকার সব পেয়ে যাবেন। এটা এটা লিখে সার্চ করবেন ফেসবুক, আর কিছু লাগবে না, ঠিক আছে?
আচ্ছা, এটা লিখে সার্চ করবেন, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রশ্নের নাম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 100% আসবে, লিখে রাখেন 100% আসবে। আমি 100% আসবে কেন বলি জানো? কারণ বোর্ড তো 10টা, 10 বোর্ডের যে কোনো দুইটাতে তো কমন আসবে, 10টা বোর্ডের যে কোনো দুইটা, তিনটা, চারটাতে তো কমন আসবে। এই জন্য আমার 100% আসবে এটা বলতে ভালো লাগে, কারণ আমি যে টপিকটা গুরুত্বপূর্ণ বলবো এটা তো অবশ্যই আসবে। লিখেন সবাই যে 100% কমন আসবে, লিখেন অনুবাদক প্রোগ্রাম কি। লিখেন সবাই অনুবাদক প্রোগ্রাম কি, একটা প্রশ্ন লিখেন সবাই, অনুবাদক প্রোগ্রাম কি। ওকে, সবাই একটা অনুবাদক প্রোগ্রাম কি। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কি, যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে নিয়ে যেতে পারে, উৎস প্রোগ্রামকে, আচ্ছা, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে নিয়ে যেতে পারে, বস্তু প্রোগ্রামে। ওকে, তাকে বলবো অনুবাদক প্রোগ্রাম। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার উৎস প্রোগ্রাম কি জিনিস, বস্তু প্রোগ্রাম কি জিনিস? একটা কথা মনে রাখবা মনোযোগ দিয়ে, এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়, বিলিভ ইট অর নট। যে প্রোগ্রামটা আমরা নর্মালি সি ভাষায় লিখি, যে প্রোগ্রামটা আমরা নর্মালি লিখি সি প্রোগ্রামিং বা সি ভাষায় যে প্রোগ্রামটা নর্মালি লিখি, সেটার নাম হচ্ছে উৎস প্রোগ্রাম। আর যেটা আমরা কম্পাইল করার পর সফটওয়্যার পরিণত করে ফেলি না, আমরা তো প্রোগ্রাম লিখতেছি কেন, সফটওয়্যার বানানোর জন্য না? এই সফটওয়্যার বানানোর যে পরের অবস্থা, এটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। তাহলে দেখো, আচ্ছা আমি যদি আজকে বোর্ডে লিখি, এটা কি তোমার কি হবে, সফটওয়্যারে পরিণত হবে? হবে না। সফটওয়্যারে পরিণত কখন হবে? এই যে যখন আমি এই সফটওয়্যারটাতে লিখবো, যখন আমি লিখবো এই সফটওয়্যারটাতে, তখনই সফটওয়্যারে পরিণত হবে। এই যে কোড ব্লকসে যখন যাব, কোড ব্লকসে, এই যে কোড ব্লকসে যখন যাব, এই সফটওয়্যারে যখন আমি গিয়ে প্রোগ্রামটা লিখবো, তখন এটা বস্তু প্রোগ্রামে পরিণত হবে, এমনি এমনি হবে না। এটা লিখতে হবে, এখানে লিখে এই যে প্রোগ্রামের এখানে নিউ ফাইলে গিয়ে প্রোগ্রামটাকে লিখতে হবে। এই যে প্রোগ্রামের নিউ ফাইলের এমটি ফাইলে যেতে হবে, এখানে যদি গিয়ে সুন্দর করে প্রোগ্রামটা আপনি লিখেন, লিখে রান করেন, এই যে এখানে লিখবেন, লিখার পরে যদি রান করেন, তখন এই প্রোগ্রামটা বস্তু প্রোগ্রামে পরিণত হবে, এমনি এমনি হবে না। তাহলে এই সফটওয়্যারটাই হচ্ছে একটা অনুবাদক, এই সফটওয়্যারটা একটা অনুবাদক, কারণ এই সফটওয়্যারের ভিতরে লিখলে পরে এটা বস্তু প্রোগ্রামে পরিণত হবে, এমনি এমনি কিন্তু হবে না। জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে যে আমি যখন এইখানে এই জায়গায়, এই যে দেখো, আমি যখন এই জায়গায় প্রোগ্রাম গুলো লিখবো, এই জায়গাগুলোতে লিখবো, তখন এটার নাম থাকে উৎস প্রোগ্রাম। যখনই আমি প্রোগ্রামটা প্রাইমারিলি লিখি, তখন এটার নাম হচ্ছে কি, উৎস প্রোগ্রাম। এই যে উৎস প্রোগ্রাম, ঠিক আছে? যখনই রান করবো, এখানে বিল্ড এন্ড রান এই অপশনে যাব, তখন এটা পরিণত হয়ে যাবে বস্তু প্রোগ্রামে। এই জন্য এই সফটওয়্যার এইগুলাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। কথা বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন তো, সবাই একটু বুঝতে পেরেছো কিনা? তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন একটা প্রোগ্রামকে প্রাইমারিলি লেখা হয়, তখন এটার নাম থাকে হচ্ছে উৎস প্রোগ্রাম। আর যখন এটাকে রান করা হয়, সফটওয়্যারে পরিণত করা হয়, তখন এটার নাম হচ্ছে বস্তু প্রোগ্রাম। আর যে প্রোগ্রামটা এই কাজটা করে, এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। এক নাম্বার কম্পাইলার, ওকে, এক নাম্বার হচ্ছে কম্পাইলার। দুই নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার। 3 নাম্বার হলো কি, নাম্বার হলো অ্যাসেম্বলার। তাহলে বলো আমার সাথে সাথে বলো, কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে? কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে? 3 ধরনের। তাহলে সবাই বলো তো, কয় ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে? 3 ধরনের। একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। ওকে, আচ্ছা একটা জিনিস দেখি, সবার ক্লাস কেমন লাগতেছে, কেমন বলো তো একটু, তোমরা কি বুঝতেছো? দেখি কার কার ভালো লাগতেছে, ক্লাসটা প্রথম থেকে বেসিক থেকে বুঝতেছো কিনা। হয়তো এখানে আমার সাথে অনেকেই নতুন, আমাকে আগে চিনো নাই কোনোদিন, এডুকেশনে ক্লাস নেওয়ার ফলে চিনতেছো। দেখি কার কার ভালো লাগতেছে, একটু কমেন্ট করো তো ক্লাসটা। ওকে, ওকে বলো তো, সবাই একটু বলো তো দ্রুত গতিতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো বলেছো লাতিফা। বাকিরা কমেন্ট করো, একটু কয়েকজনের নামটা পড়ি। ওকে, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বই কই পাবো? এগুলা এখানে মেসেজ না দিয়ে আপনাকে বলছি না, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করেন, একটু কষ্ট করেন না।
এখানে বুক লিখে সার্চ করলে আপনি বই সম্পর্কে সব জানবেন। তো একটু কষ্ট করেন। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে আমাকে একটা জিনিস শুনেন, কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি, এটা এমন ভাবে পড়াবো জীবনে যাতে ভুল না হয়। আচ্ছা, সুন্দর করে দেখেন, এক পাশে লিখলাম কম্পাইলার, আরেক পাশে লিখলাম ইন্টারপ্রেটার। এটা একটু শিখে নেন, এটা শিখে নেওয়ার পর 15টা এমসিকিউ প্র্যাকটিস করাবো। এটা শিখে নেওয়ার পর পর সাথে সাথে 15টা এমসিকিউ প্র্যাকটিস করাবো। এই যে কম্পাইলার, আর এক পাশে লিখলাম ইন্টারপ্রেটার। এখন তোমাকে আমি প্রশ্ন করি যে কম্পাইলার কি জানো? কম্পাইলার কি? কম্পাইলার এমন একটা অনুবাদক প্রোগ্রাম যা একসাথে অনুবাদ করে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি ব্লেন্ডার তো সবাই ছিল, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কোনটা আগে পিসবে, কেউ বলতে পারবা? পৃথিবীর কারো শব্দ আছে কেউ বলতে পারবে মানে ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কোনটা আগে পিসবে? বলতে পারবে না। কম্পাইলার হচ্ছে ব্লেন্ডারের মতো, সে সমস্ত প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, সমস্ত প্রোগ্রামকে সে একসাথে অনুবাদ করে। কম্পাইলার মানে কোনটা আগে কোনটা পরে কেউ বলতে পারবে না, প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আর এই যে ইন্টারপ্রেটার কি জানো? ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, লাইন বাই লাইন, এক লাইন এক লাইন। ওই যে একটা ম্যানুয়ালি পেঁয়াজ একটা নিছো, আরেকটা নিছো, আরেকটা নিছো, লাইন বাই লাইন। আচ্ছা, তাহলে দ্রুত গতির কোনটা? অবশ্যই এটা দ্রুত গতির, আর এটা হচ্ছে স্লো। স্লো, স্লো কিভাবে লিখে? এই যে এটা হচ্ছে ধীর গতির, ধীর গতির, এটা হচ্ছে দ্রুত গতি। এবার আসেন, এবার আসেন কম্পাইলারের কাজটা কি জানেন? তবে কম্পাইলার এক জায়গায় বেশি অসৎ, সেটা হচ্ছে আচ্ছা মনে করো পচা পেঁয়াজ একটা পড়ছে, সব নষ্ট হয়ে যাবে না? একটা বুলে পচা একটা পড়ে গেল, সব নষ্ট হয়ে যাবে না? আর এখানে কি নষ্ট পড়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তার মানে এই যে ডিবাগিং এর ক্ষেত্রে, ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন, এই যে ডিবাগিং বা ভুল সংশোধনে কম্পাইলার হচ্ছে কি ধীরগতি, কম্পাইলার ধীরগতি। কারণ তোমাকে যদি আমি সব ভুল একসাথে দিই বছর শেষে, এটা কঠিন, এটা সংশোধন করা সহজ না। কিন্তু তোমাকে যদি আমি দেখি প্রত্যেক লাইনের ভুল লাইনে দেখা দিই, তাহলে এটা হচ্ছে ফাস্ট ডিবাগিং বা ভুল সংশোধন, এটা হলো ফাস্ট। এই ক্ষেত্রে একটা নৈর্ব্যক্তিক, সবাই সরকারি ভুল করে, ম্যাক্সিমাম অনেক টিচারকেও দেখেছি যারা ভুল ভুল করেন। অবশ্যই দেখলে শিখে নিবেন, আমার ক্লাসটা যদি কখনো দেখেন ভালো করে খেয়াল করেন। অনেক শিক্ষক এখানে, তো যারা শিক্ষক আছে ওনারা ম্যাক্সিমামই হচ্ছে ধরো অনার্সে পড়তেছে, নতুবা অনেকেই অনার্স শেষ করেছে মাত্র, এরকম। ঠিক আছে, তো আমি বলবো যারাই পড়ান, যেহেতু আমি বিসিএস জার্নিটা অনেক লম্বা ছিল, তো আমি সবাইকে বলবো একটু এক্সপিরিয়েন্স, একটু পড়াশোনা করবেন, মানে এই জিনিসটা একটু দেখবেন এগুলা। যেমন একটা জিনিস মাথায় রাখবেন, বাগ শব্দের অর্থ কি? প্রোগ্রামিং এ কোনো ভুল তাকাকে বলা হয় বাগ। মনে করো তুমি একটা প্রোগ্রামিং লিখছো, এখানে অনেকগুলো ভুল আছে, এটাকে বলবা বাগ। এটা হচ্ছে ভুল, এখানে ভুল আছে মানে এটা হচ্ছে বাগ আছে, এখানে প্রোগ্রামিং এ ভুল আছে। কিন্তু প্রোগ্রামিং এর ভুলগুলা খুঁজে সংশোধন করার নাম হলো ডিবাগ। দুইটা দুই জিনিস, দয়া করে ভুল শিখাবেন না। বাগ হচ্ছে কি, প্রোগ্রামিং এ যদি কোনো ভুল পাইছো, ত্রুটি পাইছো, এটা হলো বাগ। কিন্তু এটাকে সংশোধন করার নাম হচ্ছে ডিবাগ। নৈর্ব্যক্তিকের সবচেয়ে বেশি কনফিউশন এই জায়গায়, পোলাপাইন ডিবাগ লাগাই দেয়। প্রোগ্রামিং এ কোনো ভুল আছে, উত্তর হবে বাগ। প্রোগ্রামিং এর ভুলগুলাকে সংশোধন করার প্রক্রিয়া, উত্তর হবে ডিবাগ। এই ভুল সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধীরগতি কম্পাইলার। এমনি কম্পাইলার আউটপুট দেওয়ার ক্ষেত্রে দ্রুত, আউটপুট দ্রুত দিতে পারে, কিন্তু ভুল সংশোধনের ক্ষেত্রে এটা স্লো। একসাথে ভুল সব দেখাই দেয়, প্রোগ্রামারের অবস্থা খারাপ হয়ে যায়। আর এ হচ্ছে লাইনের ভুল লাইনে দেখায়, লাইনে সংশোধন করে, এবং সেক্ষেত্রে এর ডিবাগিং এর ক্ষেত্রেও হলো ফাস্ট। ওকে, আর কম্পাইলার সে শুধু আউটপুট দিতে না, কম্পাইলার ডিরেক্ট সফটওয়্যার তৈরি করে ফেলতে পারে, এক কথা অবজেক্ট প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারে। কম্পাইলার ডিরেক্ট সফটওয়্যার বানিয়ে ফেলতে পারে, অবজেক্ট প্রোগ্রাম। ইন্টারপ্রেটার পারে না, ইন্টারপ্রেটার শুধু আউটপুট দেখাতে পারে। তাহলে এটার একটা বিশাল গুণ হচ্ছে কি, ঠিক আছে, তাহলে এটা শুধু কি দেখাতে পারে? আউটপুট। আর এটা হচ্ছে ডিরেক্ট কিসে পরিণত করে ফেলতে পারে? ডিরেক্ট সফটওয়্যারে পরিণত করে ফেলতে পারে, বস্তু প্রোগ্রাম। আর এটা প্রত্যেকবার রান করতে হবে, প্রত্যেকবার রান করতে হবে আউটপুট দেখানোর জন্য। আর কম্পাইলার জিনিসগুলা কি, যেমন এই যে একটু আগে দেখাইছি না কোড ব্লকস, এটা অনেকগুলো কম্পাইলারের সমষ্টি। এই কোড ব্লকস এটাকে বলা হয় আইডি, লিখে রাখো, এই কোড ব্লকস কে বলা হয় আইডি।
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয়, মানে যেখানে আমরা সফটওয়্যার গুলো ডেভেলপ করে থাকি। এই যে অনেকগুলা কম্পাইলারের সমষ্টি লিখে রাখতে পারো, অনেকগুলা কম্পাইলারের সমষ্টি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি। আর পাইথন যেখানে রান করে, এই পাইথন রান করার যে পরিবেশ সেটা হচ্ছে ইন্টারপ্রেটারের পরিবেশ। কথা বুঝাইতে পারতেছি? তাহলে আমার সাথে সাথে একবার বলেন, যে অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রাম একসাথে অনুবাদ করে তাকে বলবো কম্পাইলার। যে অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে তাকে বলবো ইন্টারপ্রেটার। দ্রুত গতিতে আউটপুট দিতে পারা হচ্ছে কম্পাইলার, ধীর গতিতে আউটপুট দেওয়া হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার তবে ডিবাগিং বা ভুল সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে ধীর গতির হচ্ছে কম্পাইলার, ডিবাগিং বা ভুল সংশোধনের ক্ষেত্রে দ্রুত গতির হলো ইন্টারপ্রেটার। কম্পাইলার উৎস প্রোগ্রামকে ডিরেক্ট সফটওয়্যার বা বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করে ফেলতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার পারে না। ইন্টারপ্রেটার শুধুমাত্র আউটপুট দিতে পারে। অনেকগুলা কম্পাইলারের সমষ্টিকে বলবো আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও, এই সমস্ত সফটওয়্যার। আমার কথা কি বুঝেছেন আপনারা? আমার কথা কি বুঝছেন? সবার কি বোঝা গেল? ওকে, সবার কি বোঝা গেছে? এবার একটু বইতে চলে আসেন, আবার একটু বইতে চলে যাই, আবার একটু বইতে চলে যাই, আবার একটু বইতে চলে যাই। ইনশাল্লাহ ক্লাস করেন। সি প্রোগ্রামিং মানুষকে প্রাইভেট পড়াইতে পারবেন, বলছি না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না বলেন? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। এই যে দেখেন, আপনাদের জন্য আবার চলে আসলাম। একদিন বলবেন তানভীর স্যার এমন ভাবে পড়ায়, ও এটা বড় হয় না, কি হয়েছে? আচ্ছা দাঁড়ান একটু জুম করি। কি এমন এক অবস্থায় পড়ছি? আচ্ছা দেখেন, এই যে এখন জুম দেখছেন, এগুলা পড়বেন, বইটা নিয়ে এগুলা পড়বেন ভালো করে, ভালো লাগবে। কম্পাইলারের সুবিধা কি, কোথায় কি কি, এই যে দেখেন তিনটা অনুবাদক এইভাবে চিত্র আঁকবা পরীক্ষায়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেটর মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে পরীক্ষায় চিত্র আঁকবা। তোমরা প্রয়োজনে বাংলায় লিখো, তাও চিত্র আঁকবা। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। ওকে, তাহলে এই যে কম্পাইলারের সুবিধা কি, কম্পাইলারের কি কি অসুবিধা, এই যে পার্থক্যগুলা লিখবা, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য। আচ্ছা ঠিক আছে, অ্যাসেম্বলার কি এবার দেখেন। এই যে একটু আগে একটা ভাষা শিখেছি না তোমাদেরকে, একটু আগে তোমাদেরকে একটা ভাষা শিখেছি না, অ্যাসেম্বলি ভাষা একটা শিখেছি না? অ্যাসেম্বলি ভাষা কি ছিল বলতো? সাংকেতিক ভাষা, নেমোনিক কোড নির্ভর ভাষা। আমার সাথে সাথে বলছিলাম একটু আগে, এই ভাষাকে বোঝার জন্য, এই ভাষাকে কম্পাইলারও বুঝে না, ইন্টারপ্রেটারও বুঝে না। নৈবেদ থেকে আসতে পারে যে কম্পাইলার বুঝে না কোন ভাষা অ্যাসেম্বলি ভাষা, ইন্টারপ্রেটার বুঝে না কোন ভাষা অ্যাসেম্বলি ভাষা। তাহলে এই এই ভাষাকে বুঝে কে? এই ভাষাকে বুঝে হচ্ছে অ্যাসেম্বলার। তার একটা অনুবাদক প্রোগ্রাম আছে যেটার নাম হলো অ্যাসেম্বলার। এই যে দেখো, নেমোনিক কোডকে বুঝে, অ্যাসেম্বলি ভাষার অ্যাড্রেসকে বুঝে, প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা বুঝে, পরীক্ষা করে। এটাই হচ্ছে তোমার অ্যাসেম্বলি ভাষা। দুইটা জনপ্রিয় অ্যাসেম্বলারের নাম লিখে দিই, লিখে রাখো। এই যে একটা হচ্ছে ইমু, এটাও আবার ওই ইমু না, জামাই বিদেশে থাকলে কল করে যে ইমু না, এটা হচ্ছে এই ইমু। ইমু, টেজম, মেজম, এগুলা হচ্ছে কি জনপ্রিয় কিছু অ্যাসেম্বলার নাম। এই ভাষার কাজ কোথায়? মাইক্রো প্রসেসর একটা সাবজেক্ট আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বিএসসি তে, তাদের একটা সাবজেক্ট আছে। আমরা পড়েছি 5 সেমিস্টারের দিকে পড়েছি। এই এগুলা, এই সফটওয়্যার গুলো আমাদের কাজ করতে হয়েছে, ইমু, মেজম, টেজম, অ্যাসেম্বলার। ওকে, আমি আর 5 মিনিট সময় নিব, আর 5 মিনিট পড়াবো, তারপরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে তোমাদেরকে কিছু 15টা এমসিকিউ সলভ করাবো। ওকে, এই দেখছো একজন ইমু লিখছে, আই ইমু, ইয়ো ইয়ো ইয়ো, নট উ, নট উ, নট উ। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, আর 5টা মিনিট, আর 5টা মিনিট পরে আমরা 15টা এমসিকিউ সলভ করবো, এরপর আস্তে আস্তে ছুটি, খুশি খুশি বাড়ি চলে যেতে পারবো। আচ্ছা ওকে, এই যে এই জিনিসটা একটু ভালো করে শিখবেন। বিশ্বাস করেন, গত 2 বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি, এখান থেকে প্রশ্ন এসেছে 2টা এমসিকিউতে, এই শুধুমাত্র এই সিরিয়াল থেকে। প্রথমে সমস্যা নির্দিষ্টকরণ, প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়, একটা প্রোগ্রামকে ডিজাইন করার কিভাবে করতে হয়, সমস্যা নির্দিষ্ট, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইনের পরে প্রোগ্রাম উন্নয়ন, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা। এই সিরিয়ালটা মনে রাখবেন, এই সিরিয়াল থেকে নৈবেদ থেকে আসে, 2018 সাল আসছে, বই খুলে দেখেন, আইসিটি অ্যাসিস্ট্যান্টের এমসিকিউ বইটা খুলে দেখেন।
সুন্দর করে লেখা আছে। এবার দেখেন, এটা আমার কেন জানি মনে হচ্ছে এবার কোনো না কোনো বোর্ডে এটা আসবে। প্রোগ্রামিং এর সংগঠন কয়টি? তিনটি। ইনপুট, প্রসেস, আউটপুট। প্রোগ্রামিং এর সংগঠন কয়টি? তিনটি। কিভাবে স্যার? এই যে আপনি আমার কাছে আজকে ক্লাসে ঢুকছেন ইনপুট হিসেবে, আমি আপনাকে প্রসেস করতেছি, এরপর আউটপুট হিসেবে বের হবে। ঠিক আছে? যেমন একটু আগে ওকে যেন কমেন্টে লিখছে দেখলাম যে কোনো একটা জিনিস ইনপুটকে প্রসেসিং করে আউটপুটে পরিণত করা। অনুবাদের প্রোগ্রাম কি করে? ইনপুটকে প্রসেসিং করে আউটপুটে পরিণত করে। আলটিমেটলি এই তিনটা কাজই ঘটে। ইনপুট দিব, প্রসেস করবে, আউটপুট দিবে। এটাই তিনটাই প্রোগ্রামিং সংগঠন। পুরা পৃথিবীটা এটার উপর নির্ভর। চাল নিয়ে আসছো বাজার থেকে, ইনপুট। চুলাই তুলে দিছা, প্রসেস। আর আউটপুট হচ্ছে রান্না বান্না করে খাচ্ছ, খেয়ে বাত হয়ে গেছে। ঠিক কিনা? আচ্ছা, এবার দেখেন সবচেয়ে মজার বিষয় কি জানেন? অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, এটা একটু আমি বুঝাই, এটা এমনি হলে বুঝবা না। সবচেয়ে একটা মজার ঘটনা দিয়ে বুঝাই তোমাকে। তোমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিছো সেন্ট মার্টিন যাবে। এখন সেন্ট মার্টিন একটা বন্ধুর বাইকে বা বোনকে যাইতে দিচ্ছে না। তোমরা সবাই যাও না ওকে বাবাকে কনভিন্স করতে। এখন ওনার ওখানে গিয়া যদি বলো আমরা সেন্ট মার্টিন যাব, সেন্ট মার্টিন যাওয়ার জন্য ঢাকায় গাড়িতে উঠবো, গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ চিটাগং কক্সবাজার রোডে শুধু অ্যাক্সিডেন্ট। তারপরে এখানে আবার রোহিঙ্গারা অনেক ঝামেলা করতেছে, আরকান আর্মি গুলি তুলি মারে। টেকনাফ নামলে তো অবস্থা আরো খারাপ, ডুবে যায়, কেয়ারি ডুবে যায়, বুট ডুবে যায়, সেন্ট মার্টিন যাইতে অসুবিধা। ওকে যাইতে দিবে নাকি তোমাকে ধরে ফিটাবে বলো আগে? তোমাকে বাসার থেকে আসতে দিবে? বললো যে তোরা আগে বাঁধি, আগে তোমাকে বাঁধবে না? যাইতে দেওয়া তো দূরে থাক, তোমাকে বাঁধবে কিনা সেটা বলো। আসলে কথা হচ্ছে তোমাকে ভাষা, প্রোগ্রামের ভাষাটাকে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে, খুবই সহজ মনে হবে, এইতে ইজি, একদম ইজি ভাবেই তোমাকে বুঝাইতে হবে। যেমন এই যে তুমি বলবা ঢাকায় যাব, ঢাকা থেকে ডিরেক্ট টেকনাফের বাস, ওখান থেকে বুট রিজার্ভ করা আছে, বুট থেকে ওই পারে যাব, ওই পার থেকে একটু ঘুরে চলে আসবো। মনে হবে তাকে বর্ণনাটা করতেছো এমন ভাবে যে তুমি বাড়ির পাশে রেস্টুরেন্টে যাচ্ছ। কিন্তু তুমি যদি প্রথমের মতো ঘুরাই ফেসায় বর্ণনা দাও, তোমার সফটওয়্যার কেউ কিনবে? তুমি যে সফটওয়্যার একজন ইঞ্জিনিয়ার, তোমার সফটওয়্যারটা কেউ কিনবে? বলবে যে যে সফটওয়্যার চালাইতে এত কঠিন, এই সফটওয়্যার চালাতে পারবো না, সম্ভব না। এই সফটওয়্যার তো চালাবেই না, কারণ এত এত রিস্ক কে নিবে? তাহলে প্রোগ্রামিং কে দাফ গুলাকে খুব সহজে বিশ্লেষণ করতে হবে। আর এই প্রোগ্রামিং দাফ গুলাকে সহজে বিশ্লেষণ করার পদ্ধতির নাম হলো অ্যালগোরিদম। ঠিক আছে? সহজে বিশ্লেষণ করার পদ্ধতির নাম হলো কি? অ্যালগোরিদম। ওকে, সবাই কি বুঝতেছেন? ক্লাস কি ডিস্টার্ব করতেছে? আচ্ছা, ক্লাস কি ডিস্টার্ব করতেছে দেখেন তো। ওকে, আচ্ছা আমি ছুটি দিয়ে দিব, নামাজের বিরতি দিয়ে দিব, একটু আর কয়েকটা মিনিট আমরা 15 করেই ছুটি দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা আজকে এই 15টা এমসিকিউ দিচ্ছি, এগুলো একটা একটা সলভ করেন আজকে যা যা পড়াইছি এখান থেকে। তাহলে এটা পারলে মনে করবো আপনার ক্লাসটা আজকে সার্থক। ঠিক আছে? কারণ ভাই আইসিটি তে সবচেয়ে বেশি খারাপ করে নৈর্ব্যক্তিকের কারণে। ওকে, এই জন্য আমি নৈর্ব্যক্তিক 15টা এগুলা একটু সলভ করেন, এগুলা পারলে আপনারা ইনশাল্লাহ নামাজে চলে যেতে পারবেন। এই যে 15টা এমসিকিউ, এই যে 15টা এমসিকিউ। আচ্ছা দেখি এটা কে কে পারেন, এটা পারলে বুঝবো যে আপনারা সেরা সেরা। তো আচ্ছা, ওকে, 15টা এমসিকিউ গুলা পারলে বলবো মনে করবো আপনারা সেরা। আরে বাবার একবারে রেড দিয়ে কিরে, এখানে কি কাজ করবে না? এরকম হলে তো হবে না, পিডিএফটাই খুলি তাহলে, একটু ওয়েট করেন, পিডিএফটাই ওপেন করি। আচ্ছা বলেন, প্রথম নৈর্ব্যক্তিক। এই যে বলেন সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন, তাইলে এখন থেকে বলেন তো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? এগুলো সবগুলো বোর্ড প্রশ্ন, সবগুলো বোর্ড প্রশ্ন। দেখি বলেন, প্রথমটা বলেন, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সবার কমেন্ট করতে হবে। এই আমি তাইলে নৈর্ব্যক্তিক পড়াবো না, সবাই যদি কমেন্ট না করো, সবার বলতে হবে, একদম পারো না পারো সবার বলতে হবে। বলেন সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? স্যার আরো পড়ান, আপনার ক্লাস ভালো লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইনশাল্লাহ আরো পড়াবো। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন বলেন, দেখি কে কে পারেন। আজকের ক্লাসে পড়াইলাম, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন বলেন। হ্যাঁ, অবশ্যই প্রোগ্রাম, অবশ্যই প্রোগ্রাম প্রয়োজন। সফটওয়্যার তৈরির জন্য অবশ্যই প্রোগ্রাম প্রয়োজন। প্রোগ্রাম পারলে
যে প্রোগ্রাম জানবে সে সফটওয়্যার তৈরি করতে পারবে, যে প্রোগ্রাম জানবে সে সফটওয়্যার তৈরি করতে পারবে। ঠিক আছে, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন বলেন? প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম প্রয়োজন। ঠিক আছে, এবার 2 নাম্বারটা বলেন তাহলে। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? এটা দেখি বলেন, এটা কি বলেন? 2 নাম্বার কি বলেন? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখি বলেন, নিচের কোনটি প্রয়োজন বলেন তো? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন বলেন? তোমরা উত্তর লেখার সময় এভাবে লিখবা, যে তোমরা উত্তর লেখার সময় অলওয়েজ এভাবে লিখবা, যে দুই কত এভাবে লিখবা, দুই কত এইভাবে লিখবা। ঠিক আছে, তোমরা উত্তর লিখো, দেখি কত পারো। কম্পিউটার সংশ্লিষ্ট সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? অবশ্যই সফটওয়্যার। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝো, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি তো হার্ডওয়্যার, এটা তুমি বুঝতেছো না? কম্পিউটার সংশ্লিষ্ট, দেখো কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখো কারেন্ট চলে গেছে, যেহেতু আমি পরবর্তী ক্লাসে এই 15টা এমসিকিউ সলভ করাবো। লাক, ব্যাড লাক বলা যায়, কারণ হচ্ছে আসলে পুরো ক্লাসই তো নিয়ে ফেললাম। তোমরা সবাই আই এডুকেশনের সাথে থাকো, আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিব, তুমি তোমার লাইফের সর্বশ্রেষ্ঠ ক্লাসগুলো উপভোগ করতে পারবে আমাদের এই প্ল্যাটফর্ম গুলোতে। ঠিক আছে, আর সবাই অবশ্যই আগামী ক্লাস আমি এই 15টা এমসিকিউ থেকে ক্লাসটা শুরু করব। আজকে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, স্মার্ট বোর্ডও হয়তো অফ হয়ে যাবে বেশিক্ষণ, ইউপিএস লোড দিতে পারবে না। তো সবার জন্য বেশি ভালোবাসা রইলো, অনেক বেশি দোয়া। আর সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা, ক্লাস নোট করবা। আমি দায়িত্ব নিলাম সি প্রোগ্রামিং এর, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তুমি কিভাবে নাম্বার পাবা, কিভাবে নাম্বার পাওয়াইতে হবে, এটার দায়িত্ব আমার, তোমার দায়িত্ব হলো ক্লাস করা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।